তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন দক্ষ শেফকে, যিনি পরম মমতায় তৈরি করছেন অরিজিনাল রামেন নুডলস জাপানের একটি নুডলসের নাম। আস্ত একটা মুরগির চামড়া ছাড়িয়ে ফুটন্ত পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে, আর তারপর তাতে যোগ করা হচ্ছে একে একে রকমারির সব সুগন্ধি মশলা। আর এই ডিশের আসল জাদু কিন্তু এর মূল উপকরণে। পোর্ক ব্লাড আর তাজা সবজি একসঙ্গে ফুটিয়ে তৈরি করা হচ্ছে এক স্বর্গীয় নুডলসের স্যুপ। আর এই পুরো যজ্ঞটা চলছে শহরের এই ছোট রেস্টুরেন্টে, যার সামনে ভর দুপুরেও মানুষের ভিড় জমেছে। সপ্তাহের যে কোনো দিনই হোক না কেন, এই রামেন শপের সামনে কোনো লাইনের কমতি নেই। সবাই যেন এক অদ্ভুত তৃপ্তি নিয়ে উপভোগ করছে এখানকার প্রতিটি লোকমা। শেফের অ্যাপ্রন পরা যে সাদা ধবধবে মাঝ বয়সী মানুষটিকে দেখছেন, তিনি হচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক। আর তার ঠিক পাশে হাত বাড়িয়ে কাজ করে যাচ্ছে তার ছেলে মাসেদ, আর আমাদের গল্পের মূল নায়ক। সঙ্গে আছেন মাসেদের কাকাও। তবে রেস্টুরেন্টে আসা ভোজন রসিকদের মূল আকর্ষণ কিন্তু মাসেদের বাবার বানানো সেই জাদুকরি রামেন নুডলস। কারণ সে এই ডিশটা মজাদার করে রান্না করে, আর মানুষের মুখে যেন তৃপ্তির হাসি ফুটে ওঠে। কিন্তু অন্যের মুখে হাসি ফোটানো এই মানুষটার নিজের মনের ভেতরে জমে আছে এক গভীর অন্ধকার আর নিঃসঙ্গতা। তার স্ত্রীর অকাল মৃত্যু যেন লোকটার বুক থেকে সব আনন্দ কেড়ে নিয়ে গিয়েছে। তারপর থেকে তিনি এক আলাদা জগতে বাস করেন। কারোর সঙ্গে মন খুলে কথা বলেন না, এমনকি নিজের ছেলে মাসেদের খেয়াল রাখার প্রয়োজনটুকু অনুভব করেন না। দিনের কাজ শেষে একটা পাবে গিয়ে মদের গ্লাসে নিজের কষ্টগুলোকে ডোবানোই যেন তার একমাত্র রুটিন। আজ আবার তার স্ত্রীর মৃত্যুবার্ষিকী, তাই স্মৃতিগুলো আজ যেন একটু বেশি করেই তাকে তাড়া করে ফিরছে। বাবার এই অস্বাভাবিক আচরণ আর চরম অবহেলা মাসেদকে দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে। বাবা কোনোদিন জিজ্ঞেসও করে না ছেলেটা ঠিকমতো খেয়েছে কিনা বা তার মনে কি চলছে। রান্নাঘরে কাজের খাতিরে দু একটা অর্ডার দেওয়া ছাড়া বাবা ছেলের মধ্যে আর কোনো কথাই হয় না। একই ছাদের নিচে থেকে একই রক্ত বহন করেও তারা যেন সম্পূর্ণ দুটো অচেনা গ্রহের বাসিন্দা। মাসেদ মন খুলে তার এই বুকফাটা কান্নার কথাগুলো কাকা শ্রেতর কাছে উজাড় করে দেয়। কাকা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোর বাবা তোর মাকে এতটা ভালোবাসতো যে সে চলে যাওয়ার পর থেকে তোর বাবার জীবনটা যেন থমকে গিয়েছে। তুই কষ্ট পাস না, আমি ভাইকে বোঝাবো। এইসব বলে সে মাসেদকে সান্ত্বনা দেয়। এরপর কথাগুলো বলে কাকা চলে যায় সেই পাবের দিকে, যেখানে তার ভাই মদে ডুব মেরে বসে আছে। কাকা অনুনয় করে বলেন, নিজের কষ্টতে আছেই, কিন্তু একবার অন্তত এই এতিম ছেলেটার কথা ভাবো। তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে ছেলেটার কি হবে? তুমি কখনো ভেবেছো এই ব্যাপারে? কিন্তু যে মানুষটা নিজেই নিজের কষ্টে পাথর হয়ে গিয়েছে, তাকে কে বোঝাবে? কাকা আর কিছু না পেয়ে মাতাল ভাইকে টেনে টুনে বাড়িতে নিয়ে আসেন। এদিকে মাসেদকে দেখি রেস্টুরেন্টের সব কাজ শেষ করে মাসেদ যখন বাড়ি ফেরে, তখন দেখে বাবা সোফায় আধমরা হয়ে পড়ে আছেন। বাবা হয়তো ছেলে খোঁজ নেন না, কিন্তু মাসেদ তো তার বাবাকে ভালোবাসে, তাই পরম যত্নে সে তার বাবার গায়ে একখানা চাদর জড়িয়ে দেয়। এরপর সে রান্নাঘরে গিয়ে নিজের মতো করে এক বিশেষ চীনা স্যুপ তৈরি করতে শুরু করে। মাসেদ স্যুপ তৈরি করার জন্য স্পেশাল কিছু জিনিস কিনে নিয়ে এসেছে, আর গরম পানির ভেতর সব জিনিস ঢেলে রান্না করতে শুরু করে দেয়। আসলে মাসেদের এক অদ্ভুত শখ আছে। সে প্রতিদিন একটা ফুড ব্লগে চীনা আর সিঙ্গাপুরি খাবারের রেসিপি পড়ে। এক রহস্যময় নারী এই ব্লগ লিখে যান, যে এই সিঙ্গাপুরি আর চাইনিজ ডিশের ব্যাপারে লিখে থাকেন। আর মাসেদ তার লেখার এতটাই ভক্ত যে প্রতিটি পোস্টের মন্তব্য করে, এমনকি মাঝে মাঝে মেসেজে কথাও বলে, রান্নার টুকিটাকি টিপসও নেয়। এইভাবেই অনলাইনে দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছে, যদিও তারা একে অপরকে কখনোই সামনাসামনি দেখেনি, কারণ সেই লেখিকা থাকেন সুদূর সিঙ্গাপুরে। পরদিন সকালে সূর্য ওঠার আগেই বাবা উঠে রান্না করেন। মাসেদও ঘুম থেকে উঠে টেবিলে এসে বসে, কিন্তু দুজনে পাশাপাশি বসে প্রাতরাশ করলেও ঘরে থমথমে নীরবতা। একটি শব্দ বিনিময় হয় না তাদের মধ্যে। খাওয়া শেষ করে বাবা নিজের খেয়ালে রেস্টুরেন্টের দিকে হেঁটে চলে যায়। নাস্তা করে কিছুক্ষণ পর মাসেদ তার কাকার সাথে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু সেখানে গিয়ে তাদের রক্তের গতি যেন থমকে যায়। রেস্টুরেন্টের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে তার বাবা। আতঙ্কিত হয়ে তারা অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যান ঠিকই, কিন্তু ততক্ষণে সবই শেষ। ডাক্তার জানিয়ে দেয় রেস্টুরেন্টে পৌঁছানোর আগেই তার বাবা চিরদিনের মতো বিদায় নিয়েছেন। ঘটনাগুলো এত দ্রুত ঘটে যায় যে মাসেদ যেন কিছু বুঝে উঠতেই পারে না। প্রথমে মা আর এখন বাবা, এক লহমায় পুরো পৃথিবীটা যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। বাসায় এসে শোকাহত মাসেদ এমন এক ঘরে পা রাখে যেখানে সে আগে কখনোই ঢোকেনি। তার বাবার ব্যক্তিগত ঘর, সেখানে অনেক জিনিস ছিল। তার মধ্যে মাসেদ একটা পুরনো সুটকেস খুঁজে পায়,
যা খুলতেই তার চোখে পানি চলে আসে। আসলে মাসেদের বাবা তার মায়ের কিছু জিনিস খুবই যত্নে রেখে দিয়েছে। সুটকেসে যত্ন করে রাখা আছে মাসেদের শৈশবের কিছু ছবি, অ্যালবামের পাতায় আঁকা তার জীবনের প্রথম পদক্ষেপের স্মৃতিচিহ্ন, যা তার মা পরম মমতায় আগলে রেখেছিল। এসব দেখে মাসেদ ইমোশনাল হয়ে যায়, আর তখনই প্রকাশ পায় একটা বড় সত্য। মাসেদের মাও ছিলেন একজন অসাধারণ শেফ। সিঙ্গাপুরে তার পরিবারে একটা নামজাদা রেস্টুরেন্ট ছিল। কাজের সূত্রে মাসেদের বাবা যখন সিঙ্গাপুরে যান তখন তাদের পরিচয় হয় এবং প্রেম জন্মায়, কিন্তু তার পরিবার এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেয়নি। তাই সব বাদ ভেঙে দুজনেই বিয়ে করে জাপানে চলে আসেন, কারণ এটা মাসেদের বাবার দেশ। সুটকেসের ধুলোঝরা কাগজপত্রের মধ্যে মাসেদ খুঁজে পায় তার মায়ের লেখা কিছু চিঠি আর একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে মাসেদের বুকটা অনুশোচনায় মোচড় দিয়ে ওঠে। সে কাকাকে কেঁদে কেঁদে বলে, আমি কত ভুল করেছি কাকা, আমি বাবাকে বুঝতে পারিনি। আমার বাবার খেয়াল রাখা উচিত ছিল, শুধু নিজের অভিযোগগুলোই আঁকড়ে ধরেছিলাম। আমি তো এখন বুঝতে পারছি যে সে মাকে কতটা মিস করছিল আর কতটা কষ্ট পাচ্ছিল সে। আমি তার কষ্ট বুঝতে পারিনি। তখন মাসেদের কাকা বলেন, তুই নিজেকে দোষ দিস না। আসলে তোর মা চলে যাওয়ার পর থেকেই তোর বাবা মানসিক অবসাদে ভুগছিল। বিয়ের পর যখন তোরা জাপানে আসিস তখন এই ছোট্ট দোকানটা শুরু হয়েছিল। প্রথমে তোর বাবা ঠিকমতো রেস্টুরেন্ট চালাতে পারতো না, কিন্তু তোর মা জানতো সিঙ্গাপুরি ডিশ আর তোর বাবা জানতো জাপানি রামেন। তখন দুজনেই নানা রকম ডিশ বানিয়ে সেল করতে শুরু করে। দুজনে মিলে যখন রান্না শুরু করলো তখন দেখতে দেখতে দোকানটা জমজমাট হয়ে উঠল। কিন্তু তোর মা মারা যাওয়ার পরও তোর বাবা একা হাতে এই দোকানের মান ধরে রেখেছিল, আর এখন এই দোকান বাঁচিয়ে রাখার দায়িত্ব তোর। মাসেদ তার বাবার থেকে জাপানিজ ডিশ বানাতে শিখেছে, কিন্তু মায়ের পরিবারের সেই ঐতিহ্যবাহী সিঙ্গাপুরি রান্নার স্বাদ তো সে পুরোপুরি জানেই না। রেস্টুরেন্টটাকে নতুন করে গড়ে তুলতে হলে তাকে মায়ের সেই গোপন রেসিপি শিখতেই হবে। তাই সে কাকাকে জানায় সে সিঙ্গাপুরে যাবে। মায়ের ডায়েরিতে সে পুরনো রেস্টুরেন্টের ঠিকানা লেখা আছে, যেটা তার ফ্যামিলি সবাই চালাতো। সেখানে এখনও আমার মামা আর ঠাকুমা থাকেন, আর আমি সেখানে গিয়ে সব রান্না শিখব। তখন কাকা বলে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমি তোমাকে সাহায্য করব। তারপর মাসেদ বাসায় আসে আর আবারও মায়ের ডায়েরিটা পড়তে শুরু করে দেয়। মায়ের ডায়েরির প্রতিটি পাতায় লেখা রয়েছে ছোটবেলায় মাসেদের রান্নাঘরে সাহায্য করার মিষ্টি সব স্মৃতি। মা সেই সব স্মৃতি ভালোবেসে ডায়েরিতে লিখে রেখেছেন। ডায়েরিটা পড়তে পড়তেই মাসেদের শৈশবের সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়ে যায়। আর কাল বিলম্ব না করেই পরের দিনই নিজের পোষা কুকুরটিকে প্রতিবেশীর জিম্মায় রেখে সিঙ্গাপুরে সে ফ্লাইট ধরে। আসলে 10 বছর বয়স পর্যন্ত এই সিঙ্গাপুরে বেড়ে উঠেছিল মাসেদ। শহরের প্রতিটি গলি, প্রতিটি বাতাস যেন তার চেনা। সিঙ্গাপুরে নেমে সে সোজা ওই লোকেশনে চলে যায় যেখানে সে তার মায়ের সঙ্গে যেত আর নিজের পুরনো স্মৃতি জাগিয়ে তোলে। আর এরপর সেই লোকেশনে যায় যেখানে তার মায়ের ফ্যামিলির লোকের রেস্টুরেন্ট ছিল। কিন্তু সেখানে পৌঁছে তার মাথায় যেন বজ্রপাত হয়। রেস্টুরেন্টটি বহুকাল আগেই বন্ধ হয়ে গিয়েছে। মাসেদের মনে হয়েছিল যে এখানে হয়তো তার মামা আর তার নানি থাকবে, কিন্তু এখানে কাউকে না পেয়ে ভেঙে পড়া মন নিয়ে সে দাঁড়িয়ে থাকে বন্ধ দরজার সামনে। ঠিক তখনই এক ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মাসেদের বাবা মায়ের প্রথম সাক্ষাতে সেই মিষ্টি দৃশ্য। জাপানের তরুণ শেফ হিসেবে মাসেদের বাবা সিঙ্গাপুরে এসেছিলেন নিজের রামেন রেস্টুরেন্ট খোলার স্বপ্ন নিয়ে। এই দেশ, এই ভাষা সব তার জন্য নতুন ছিল। একদিন তিনি এই রেস্টুরেন্টে যান যেখানে এক তরুণী এসে জিজ্ঞাসা করেন, আপনি কি ভাবছেন? এটাই হলো মাসেদের মা, আর এটা তাদের ফ্যামিলির রেস্টুরেন্ট। আসলে মাসেদের মায়ের ফ্যামিলিরা সিঙ্গাপুরি ভাষা বলে, কিন্তু নতুন মানুষ দেখে মাসেদের মা বুঝতে পেরেছিল যে সে জাপানিজ। সে একটু একটু জাপানিজ ভাষা জানতো, তাই সে জাপানিজ ভাষাতেই জিজ্ঞাসা করে। এটা দেখে মাসেদের বাবা জিজ্ঞাসা করে, আপনি জাপানিজ ভাষা জানেন? তখন মাসেদের মা বলে, আমার জাপানিজ টিভি শো অনেক পছন্দ, সেই শোগুলো দেখে একটু একটু শিখেছি। এরপর মাসেদের বাবা পোর্ক স্যুপ অর্ডার করে। মাসেদের মা যখন স্যুপটি এনে দেয় তখন মাসেদের বাবা প্রথম চুমুকেই তাজ্জব হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে এত ভালো স্যুপ এখানেও কোথাও পাওয়া যায়। তখন মাসেদের মা বলে, এটা আমাদের রেস্টুরেন্টের স্পেশাল ডিশ। আর হ্যাঁ, আপনি কি কাজে সিঙ্গাপুরে এসেছেন? তখন তার বাবা বলে, আমিও একজন শেফ, আর জাপানের রামেন নুডলস অনেক পপুলার, তাই ভাবলাম সিঙ্গাপুরে আমিও একটা রামেন নুডলসের দোকান খুলে ফেলি। আর এইভাবে দুজন দুজনের সাথে কথা বলে আর ধীরে ধীরে তারা ফ্রেন্ড হতে শুরু করে দেয়। বর্তমানে সিঙ্গাপুরে এক রেস্টুরেন্টে একা বসে আছে মাসেদ।
ঠিক তখনই সেখানে হাজির হয় মিলি, সেই বিখ্যাত ফুড ব্লগার, যার লেখার ভক্ত মাসেদ নিজেই। আসলে মাসেদ তাকে বলেছিল যে সে সিঙ্গাপুরে আসছে। মাসেদ সিঙ্গাপুরে আসছে জেনে মিলি তার সঙ্গে দেখা করতে ছুটে এসেছে, কারণ মিলি একজন ফুড ব্লগার আর সে এখানকার এমন কোনো রেস্টুরেন্ট নেই, এমন কোনো ডিশ নেই যে মিলি তার ব্যাপারে জানে না। এরপর সে মাসেদকে নিয়ে যায় শহরের সেরা স্পেশাল এক চিকেন রাইসের দোকানে। জীবনে প্রথমবার এই ডিশ খেয়ে মাসেদ একদম বাকরুদ্ধ হয়ে পড়ে। মিলি পরম উৎসাহে ডিশটির সিক্রেট উপকরণের কথা ব্যাখ্যা করতে থাকে। তখন মাসেদ বলে, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমই এই রাইসের স্বাদ। কথা প্রসঙ্গে মাসেদ জানায় তার আসার আসল উদ্দেশ্য হচ্ছে একটা পুরনো রেস্টুরেন্ট খুঁজে বের করা, যেটা অনেক আগে আমার মায়ের ফ্যামিলির সবাই চালাতো, কিন্তু এখন ওই রেস্টুরেন্টটা বন্ধ। মিলি তখন বলে, হতে পারে রেস্টুরেন্টটা অন্য কোথাও শিফট হয়েছে, হাল ছেড়ো না, একটু চেষ্টা করলেই অবশ্যই তার খোঁজ পাওয়া যাবে। আর তোমার মায়ের ফ্যামিলির সবাই বিশেষ করে পার্ক স্যুপ বানাতো, তাই তো? তাহলে তো খোঁজা আরও সহজ হয়ে যায়, কারণ সিঙ্গাপুরে পার্ক স্যুপ বানায় এমন হাতে গোনা কয়েকটা পরিবারই আছে। একটু খোঁজে করলে আমরা তোমাদের মামার ঠিকানা বের করতে পারবো। কথায় কথায় মাসেদ জানতে পারে মিলির জীবনের গল্প। মিলি একজন জাপানি নারী, যিনি স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে এসেছিলেন, কিন্তু এখন ডিভোর্স হয়ে যাওয়ার পর তিনি নিজের ছেলেকে নিয়ে একা থাকেন। আর অনেক বছর ধরে সিঙ্গাপুরে থাকার জন্য সেখানকার ভাষাও বলতে পারে এবং একটা লাক্সারি বারে কাজ করে। তখন মিলি বলে, সন্ধ্যায় ফ্রি থাকলে আমার বারে চলে এসো। তারপর সন্ধ্যায় যখন মাসেদ বারে যায়, তখন মিলি তাকে একটা লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। সে এখন সিঙ্গাপুরে রামেন নুডলসের রেস্টুরেন্ট চালায়। এতটুকুই না, পৃথিবীতে তার অনেক রামেন নুডলসের ব্রাঞ্চও আছে। তখন মাসেদ গর্বের সঙ্গে জানায় যে তার বাবাও জাপান থেকে সিঙ্গাপুরে এসেছিল 1980 সালে, আর তার বাবাও একজন শেফ ছিল। এই কথা শুনে লোকটা জিজ্ঞাসা করে, আচ্ছা এই ব্যাপার, তো সেও কি রামেন নুডলস বানাতো? তখন মাসেদ বলে যে আসলে সে কাসেকি বানাতো। এর অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী বহু ব্যঞ্জনার জাপানি নৈশভোজ। সেই সময় মাসেদের বাবা চেন অফ রেস্টুরেন্টে কাজ করত, যেটা কাসেকির জন্য স্পেশাল রেস্টুরেন্ট ছিল। সেই ব্রাঞ্চ খোলার জন্য মাসেদের বাবাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। এখানে আমরা আরও একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মাসেদের মা মাসেদের বাবার নতুন রেস্টুরেন্টে এসেছে। তখন জানা যায় যে তাদের প্রথমবার দেখা হওয়ার পর অনেক দিন কেটে গিয়েছিল, আর এখন তারা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছে। মাসেদের বাবা তার জন্য এক রাজকীয় ভোজের আয়োজন করেছেন। যদিও আজ রেস্টুরেন্ট বন্ধ, কিন্তু মাসেদের বাবা মায়ের জন্য স্পেশালভাবে সব আয়োজন করেছেন। তার বানানো প্রত্যেকটা ডিশ এতটাই সুস্বাদু ছিল যে সে শুধু তার প্রশংসাই করছিল। তারপর সে বলে, এত ভালো খাবার আমি আজ পর্যন্ত খাইনি। আপনি আমার জন্য কতটা মেহনত করেছেন, এর বদলে আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই। ভালোবাসার প্রতিদানে পরের সপ্তাহে তিনি মাসেদের বাবাকে নিয়ে যান এমন এক রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে এমন এক অদ্ভুত ডিশ অর্ডার করে যেগুলো তার বাবা আগে কখনোই খায়নি, যার স্বাদের জাদু তার বাবাকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করে দেয়। দিনে দিনে তাদের প্রেমটা গভীর হয়। পরিবারকে লুকিয়ে তারা একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করে দেয়, আর একসাথে রান্নাও করে। রান্না করার সময় একটু একটু রোমাঞ্চ করে, এবং একদিন সব বাধা পেরিয়ে ফ্যামিলি কাউকে না জানিয়ে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো বর্তমানে দৃশ্যে দেখা যায় মাসেদ মিলিকে তার মায়ের সে পুরনো ডায়েরিটি দেখায়, যার কিছু অংশ মান্দারিন ভাষায় লেখা ছিল। মাসেদ তো মান্দারিন ভাষা জানতো না, তাই মিলি পরম যত্নে ডায়েরির সেই লাইনগুলো জাপানিতে অনুবাদ করে শোনায়। তখন মাসেদ বুঝতে পারে যে তার মা তাকে কতটা ভালোবাসতো। এমনকি ডায়েরির প্রতিটি ছত্রে লেখা আছে নিজের মায়ের মনে ক্ষমার জন্য যে আকুল আর্জি। মাসেদ এতদিন জানতো বাবা মায়ের প্রেম বিবাহ হয়েছিল, কিন্তু পরিবার যে এই বিয়ের কারণে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করেছিল এবং দাদির মনে কতটা ক্ষোভ ছিল তা সে আজ প্রথম জানতে পারল। আসলে মাসেদ জানতো না যে তার বাবা মা আর নানির মধ্যে এমন কি হয়েছিল যে মা এত কষ্ট পেয়ে এইসব কিছু লিখেছে। আসলে বন্ধুরা, মাসেদ জানতো না যে তার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল। ডায়েরির পাতায় মায়ের আঁকা একটি কাল্পনিক ছবি ছিল, যেখানে মাসেদ, তার বাবা মা, মামা এবং নানি সবাই একসঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছে। হয়তো সে তার পুরো পরিবারের সাথে থাকার জন্য ছটফট করছিল, আর এই কারণেই হয়তো সে এমন ছবি এঁকেছিল। ডায়েরিতে সেই বিশেষ পোর্ক স্যুপের রেসিপিও লেখা ছিল, যেটা সিঙ্গাপুরে তাদের রেস্টুরেন্টে প্রথম বানানো হয়েছিল। কিন্তু মাসেদের মাথায় একটাই চিন্তা, নানির এই কঠিন জেদ আর ক্ষোভের আসল রহস্যটা কি, যার জন্য মা আর নানি আলাদা হয়ে গিয়েছিল। তো পরের সিনে মিলিয়ে মাসেদকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে বহু বছর ধরে পোর্ক বক চা বানানো হয়। তখন মাসেদ অবাক চোখে তাকিয়ে দেখে কিভাবে এক একটি হাড় থেকে মাংস ছাড়ানো হচ্ছে। মিলি বলে, এরা বহু বছর ধরে এই এলাকায় বাস করছে, তোমার মায়ের রেস্টুরেন্টের খোঁজ হয়তো এরাই দিতে পারবে, চলো খোঁজ করে দেখা যাক।
তারপর তারা দোকানের মালিককে মাসেদের শৈশবের একখানা ছবি দেখায়, যেই ছবিটিতে মাসেদের সঙ্গে তার মা ও মামাও ছিলেন। বয়স্ক দোকানদার তৎক্ষণাৎ চিনতে পেরে বলেন, আরে এ তো জন, ওদেরই পরিবার তো এখানে রেস্টুরেন্ট চালাতো। তবে সেটা বন্ধ হয়ে যাওয়ার পর জন এখন শহরের এক নামজাদা বড় রেস্টুরেন্টের প্রধান শেফ হিসেবে কাজ করছে। খবর পাওয়া মাত্রই মাসেদ আর মিলি ছুটে যায় সেই বিলাসবহুল রেস্টুরেন্টে। সেখানে বসে তারা অর্ডার করে রেস্টুরেন্টের স্পেশাল পোর্ক স্যুপ, যা আসলে মাসেদের মায়ের সেই নিজস্ব রেসিপি। আর প্রথম চামচ মুখে দেওয়া মাত্রই মাসেদের চোখে পানি চলে আসে। শৈশবে মায়ের হাতে খাওয়া সেই একই স্বাদ, একই সুবাস যেন ঝড়ের বেগে ফিরে আসে তার স্মৃতিতে। কিন্তু সে অবাকও হয় যে এটা কি করে সম্ভব। ঠিক তখনই রান্নাঘর থেকে বের হয়ে আসেন এক প্রবীণ শেফ। তাকে দেখেই মাসেদ চিনে ফেলে, আরে এটা তো তার নিজের মামা। কিন্তু জন তাদের কাস্টমার ভেবে জিজ্ঞাসা করেন, স্যুপটা কেমন লাগলো আপনার? মাসেদ কোনো কথা না বলে পকেটে থাকা পুরনো ছবিটি তার দিকে বাড়িয়ে দেয়। চেহারার অদ্ভুত মিল আর ছবিটা দেখেই শেফ জনের আর বুঝতে বাকি থাকে না যে তার সামনে দাঁড়িয়ে থাকে এই তরুণ ছেলেটি আর কেউই নয়, তার প্রিয় বোনের হারিয়ে যাওয়া সন্তান। আবেগে আপ্লুত হয়ে জন মাসেদকে বুকে জড়িয়ে ধরেন। এত বছর পর ভাগ্নেকে সামনে পেয়ে তিনিও চোখের পানি ধরে রাখতে পারেন না, আর বলে, কোথায় ছিলি তুই এতদিন? আমাদের সাথে দেখা করতে কেন আসলি না? যাই হোক, পরে কথা হবে, আগে তুই বাসায় চল। জন আর বিলম্ব না করে মাসেদকে নিয়ে সোজা নিজের বাড়িতে চলে যায়। স্ত্রী আর কন্যা সন্তানদের সামনে মাসেদের পরিচয় করিয়ে দেয় আর বলে, এটা আমার বোনের ছেলে। ছোটবেলায় সে আমার পেছনে পেছনে ঘুরে ঘুরে মামা মামা করে চিৎকার করতো আর নতুন নতুন খাবার আবদার করতো। যাই হোক মাসেদ, এখন তুমি কোথায় থাকো? আর হ্যাঁ, তোমার বাবা কেমন আছে? মাসেদ তখন বলে, বাবার বেঁচে নেই। সংবাদটি শুনে জনের মন খারাপ হয়ে গেলেও তিনি তার ভাগ্নেকে সান্ত্বনা দিয়ে বলেন, যাই হয়ে যাক, এখন তুই তোর নিজের ঘরে এসেছিস, এখন তোকে এখানেই থাকতে হবে। মাসেদ প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু যখন জন রেগে গিয়ে বলে, এত কি ভাবছিস, এটা তোরই বাসা, যদি তুই এখানে না থাকিস তাহলে আমার অনেক খারাপ লাগবে। মাসেদ তো অনেক মন খারাপ করেছিল যে তার মা বাবা বেঁচে নেই, কিন্তু খুশিও হয় এটা ভেবে যে এখন তাকে ভালোবাসার জন্য তার মামা আছে। এসব ভেবে মাসেদ একটু খুশি হয়। সুযোগ পেয়ে মাসেদ মামার কাছে আবদার করে, মামা তুমি কি আমাকে আমাদের পরিবারে সে ঐতিহ্যবাহী পোর্ক স্যুপ বানানো শেখাবে? আমি জাপানে ফিরে গিয়ে আমার রেস্টুরেন্টে ওই ডিশ বানাতে চাই। তখন জন বলে, ওই স্যুপ বানানো অনেক কষ্টকর, কিন্তু তোমার এই মামা থাকতে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাকে আমি ধাপে ধাপে সব শিখিয়ে দেব। তখন মাসেদ বলে, সেটা তো ঠিক আছে মামা, কিন্তু মা নানির মধ্যে কি ঝামেলা হয়েছিল আজ পর্যন্ত জানতে পারিনি, এমনকি নানিকেও আমি দেখিনি। প্রশ্নটা শুনতেই জনের মুখের হাসি নিমিষেই মিলিয়ে যায়। তিনি গম্ভীর হয়ে বলেন, সময় আসলে সবই বলবো। এখান থেকে পরের দিনের সিন দেখানো হয় যে মাসেদ আর মিলি অনেক রকমের স্ট্রিট ফুড অর্ডার করেছে আর একটা রেস্টুরেন্টে গিয়ে তাদের মাছের কারি টেস্ট করে, যেটা স্বাদ অন্যরকম ছিল। তখন মিলি বলে, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানকার সব ডিশ অনেক মজাদার আর সুস্বাদু হয়। তারপর স্ট্রিট ফুড খাওয়া লোকেদেরকে দেখানো হয় আসলে তারা যেভাবে খাচ্ছে সেটা দেখলে যে কারোরই ক্ষুধা লেগে যাবে। পরের দিন সকালে জন মাসেদকে ডেকে তোলে আর বলে, বাবা আমি আজ তোমাকে পার্ক স্যুপ বানানো শেখাবো। এই কথা বলে জন মাসেদকে নিয়ে যান ওই রেস্টুরেন্টে যেখানে সে বর্তমানে শেফ। সেখানে শুরু হয় কঠোর ট্রেনিং। মাংস কাটা থেকে শুরু করে মশলার নিখুঁত পরিমাপ সবকিছুই জন পরম যত্নে শেখাতে থাকেন। জন স্পষ্ট জানিয়ে দেন, মাংসের টুকরো ঠিক 2 ইঞ্চি হতে হবে, এর কম বা বেশি হলে চলবে না। এরপর কড়াইতে মাংসের সঙ্গে কালো মরিচ, রসুন আর বিশেষ মশলা মিশিয়ে টানা 5 ঘন্টা ধিমে আঁচে ফোটাতে হয়। 5 ঘন্টা পর আবার কিছুটা নতুন মাংস যোগ করে আরও 5 ঘন্টা হালকা আঁচে ফুটিয়ে তৈরি করতে হয়। এই স্যুপ রান্না করতে কমপক্ষে 10 ঘন্টা সময় লাগে। এইভাবে সে মাসেদকে স্যুপ বানানো শেখায়। কাজ শেষে রাতে মাসেদ যায় মিলির বাসায়। সেখানে গিয়ে দেখে মিলির ছোট ছেলে মায়ের সঙ্গে রান্নাঘরে খাবার তৈরিতে সাহায্য করছে। দৃশ্যটি দেখা মাত্রই মাসেদ নিজের শৈশবে ফিরে যায়। আবেগে তার গলা বুঝে আসে। এরপর তারা খাবার খেতে বসে। মিলির ছেলে খাবার খেয়ে রুমে চলে যায়। তখন মাসেদ মিলিকে বলে, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন আমি আমার ছোটবেলার মা আর আমাকে দেখছি। অতীতের কথা মনে পড়ছে আমার। তো জাপানে আমার ঘরের আলমারিতে মায়ের ব্যবহৃত প্রতিটি হাঁড়ি পাতিল সব যত্ন করে রেখেছি, এমনকি তার রান্নার অ্যাপ্রনটাও যেরকম সেরকমই আছে, সেটা আমি ধুয়েও ফেলিনি। ওটাতে এখনও আমার মায়ের গায়ের গন্ধ লেগে আছে। যখনই মায়ের কথা মনে পড়ে আমি ওটা শুকে স্বস্তি পাই। এখানে মাসেদের কথা শুনে মিলির চোখেও পানি চলে আসে আর বলে, আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তুমি আগে খাবারটা তো খাও। এভাবে মিলি তাকে শান্ত করে। পরের দিন আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। মামা জন পুরো পরিবার আর মাসেদকে নিয়ে হাজির হন মাসেদের নানির বাড়িতে। নাতি নাতনিদের দেখে সে অনেক খুশি হয়ে যায়
আর মাসুদকে দেখে জনকে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে। তখন জন বলে, মা এ তো তোমারই নাতি। এই কথা শুনে সে একটু কনফিউজড হয়ে যায়। তখন জন আবারও তাকে একই কথা বলে। যখন সে কথাটার মানে বুঝতে পারে তখন তার চেহারায় একটা অদ্ভুত কঠোরতা আর কষ্টের ছাপ ভেসে ওঠে। তিনি এক মুহূর্ত অপেক্ষা না করে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। মাসুদ দরজার বাইরে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে যায়। সে এখনো কিছুই বুঝতে পারছিল না যে তার নানি তাকে এভাবে প্রত্যাখ্যান কেন করলেন, আর তার উপর তার নানির এত রাগ কেন। এদিকে বন্ধ ঘরের ভেতর থেকে নানি ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলে মেয়ের পুরনো ছবির দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দেন। সত্যি বলতে তিনি মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু মেয়ের অপরাধ ছিল সে একজন জাপানি পুরুষকে ভালোবেসে বিয়ে করেছিল। 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর তখন জাপানি সেনাদের দখলে ছিল। সেই যুদ্ধে মাসুদের নানাকে জাপানি সৈন্যরা নির্মমভাবে হত্যা করেছিল। সেই রক্তক্ষয়ী স্মৃতি নানির বুকে এমনভাবে ক্ষত তৈরি করেছিল যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন কোনো জাপানি মানুষকে তিনি কখনোই ক্ষমা করবেন না বা তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, আর তার মেয়েকে কখনোই জাপানিদের সাথে বিয়ে দেবে না। কিন্তু জন তার বোনের সিদ্ধান্তকে অনেক সাপোর্ট করেছে। এমনকি অতীতে মামা জন বহুবার মাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটা সত্যি জাপানিরা আমাদের দখলে নিয়েছিলেন আর তাদের জন্য বাবা আর অন্য সোলজারদের জীবনও চলে গিয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে জাপানের সব লোকেরা খারাপ। মিলি অনেক ভালো একজন মানুষ বেছে নিয়েছে, বোন ওর সঙ্গে সুখী থাকবে। তুমি অনর্থক জেদ ধরে বসে থেকো না, প্লিজ মা, বোনের খুশির জন্য রাজি হয়ে যাও। কিন্তু বৃদ্ধা তার জেদে অনড় ছিল আর বিয়ের জন্য রাজি হয়নি। তারপর মাসুদের বাবা আর মায়ের বিয়ে হয়ে যায়। এমনকি মাসুদ যখন ছোট শিশু ছিল তখন তার মা তাকে কোলে নিয়ে নানির কাছেও এসেছিল। এমনকি সে অনেক কান্নাও করেছিল আর বলেছিল, আমি কি এমন ভুল করেছি যে তুমি আমাকে এতটা ঘৃণা করো। মা, একবার অন্তত শিশুটার মুখের দিকে তাকাও। কিন্তু সেদিনও নানি তার অহংকার ভুলে যায়নি, এমনকি দরজাও খোলেনি আর মেয়েকেও স্বীকার করে নেয়নি। তো বর্তমানে এসব ভেবে নানি ইমোশনাল হয়ে যায়। এদিকে মামা জন বাইরে ঘরে মাসুদকে বুঝিয়ে বলে যে তোর মায়ের উপরে তোর নানির যে রাগ আছে সেটা হয়তো এখনো শেষ হয়নি, সেই রাগ সে তোর উপরেও দেখাচ্ছে। একটা কাজ করি, তাকে তার মতো ছেড়ে দেই, না হলে তোমার আর তার দুজনের চিন্তাই হবে। এসব শুনে মাসুদ অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই করতে পারে না। এরপর মন ভাঙা মাসুদ একা একা মিউজিয়ামে যায়, যেখানে 1940 সালের জাপানি সৈন্যদের অত্যাচারের ছবিগুলো দেখে সে স্তম্ভিত হয়ে যায় আর ভাবে হয়তো নানির রাগের কারণটা সঠিক। কিন্তু তারপরেও একজন দেশের লিডার আর তার আর্মিরা সিঙ্গাপুরে যা করেছে তার জন্য সাধারণ মানুষদের দোষী ভাবা তো অন্যায়। এসব ভেবে তার খুব কষ্ট হয় আর নিজেই বলে আমার ভাগ্য কতটা খারাপ। তো বাসায় এসে হতাশায় ডুবে মাসুদ আবারও মায়ের ডায়েরি পড়ে। সেখানে তার মা লিখেছিল, সিঙ্গাপুর থেকে জাপান আসার পর আমি আমার মাকে খুব মিস করেছি, কিন্তু আমার মা আমাকে বলেছিল যে সে আমাকে দেখতে চায় না। সেই সব কষ্ট মাসুদের মা ডায়েরিতে লিখেছিল। জাপানে একটা ট্রেডিশনাল পুতুল বানানো হয়, সেই পুতুলে চোখ আঁকা থাকে না। যে লোকেরা ওই পুতুল কিনে আনে তারা তাদের কোনো ইচ্ছে মনের ভেতরে রেখে ওই পুতুলের একটা চোখ আঁকে, আর বলা হয় যে এমন করলে নাকি সেই ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হয়। আর যেই দিন ইচ্ছে পূরণ হয় সেই দিন ওই পুতুলের দ্বিতীয় চোখও আঁকা হয়। এটা জাপানে সবারই বিশ্বাস। মাসুদের মাও এমন একটা পুতুল কিনেছিল আর একটা চোখও এঁকেছিল, আর ডায়েরিতে লিখেছিল যে আমি চাই আমার মা আমাকে বুঝুক, আমাকে আবারও মেয়ে হিসেবে গ্রহণ করে নিক, আর যখন আমার এই ইচ্ছে পূরণ হবে তখন আমি এর দ্বিতীয় চোখটা আঁকতে চাই। এসব পড়ে মাসুদ বুঝতে পারে যে তার মা আর তার নানির ভালোবাসা ফিরে পাওয়ার জন্য কতটা চেষ্টা করেছে। এসব ভেবে মাসুদের তার নানির উপরে অনেক রাগ হয় আর বলে সে আমার মায়ের সাথে এত অত্যাচার করেছে। মায়ের জীবনের সাথে হওয়া এই মানসিক যন্ত্রণা আর অপমানের কথা ভেবে মাসুদের ভেতরে খুব আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তাই সে মিলির সাথে বারে বসে অতিরিক্ত মদ খায়। মিলি তাকে নিষেধও করে, কিন্তু সে একাই বকবক করে যে ওই বুড়ির এতটা রুড হওয়া উচিত হয়নি, আমার মা তো তারই মেয়ে ছিল, তারপরেও সে তাকে শত্রুর মতো ট্রিট করেছে, আমি ওই বুড়িকে ছাড়বো না। এসব বলে মাতাল অবস্থায় সে মাঝরাতে সোজা গিয়ে হাজির হয় তার নানির ঘরের দরজার সামনে আর বলে, ভেতর থেকে বসে কোনো ড্রামা সিরিয়াল দেখছো নাকি, বেরিয়ে এসো ঘর থেকে। কিন্তু তার নানি তো জাপানিজ ভাষা জানে না, সে শুধু মান্দারিন আর ইংলিশ ভাষা জানে। কিন্তু আমাদের হিরো তো জাপানিজ ভাষায় বলে, তোমার বুকে কি মানুষ নামের কোনো হৃৎপিণ্ড নেই? এই নাও তোমার মেয়ের ডায়েরি, পড়ে দেখো সারা জীবন তোমার ভালোবাসার জন্য সে কিভাবে তিলে তিলে মরেছে। সে তার পছন্দের মানুষকে ভালোবেসে বিয়ে করেছে আর তার জন্য তুমি তাকে তোমার শত্রু বানিয়ে ফেললে। যতদিন সে বেঁচে ছিল ততদিন সে তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছে, আর তুমি কি করলে? তুমি তাকে মৃত্যুর দিন পর্যন্তও ক্ষমা করনি। অপূর্ণ ইচ্ছেরা হাজার কষ্ট বুকে নিয়ে সে মারা গেছে। তখন মান্দারিন ভাষায় ভেতর থেকে বলে, তুমি মাতাল অবস্থায় জানি না কি বলছো, যা বলবে কাল এসে বলো, যখন তোমার মাথা ঠিক থাকবে। তখন মাসুদ তাকে বলে, হ্যাঁ আমি চলে যাচ্ছি,
আমি সারা জীবনের জন্য এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে এটা নাও, তোমার মেয়ের ডায়েরি। এটা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে আমার মা বেচারি কতটা কষ্টে দিন কাটিয়েছে। অন্তত তখন তোমার মাথা থেকে ওই ভূত নেমে যাবে। এইভাবে সে তার নানিকে কথা শুনিয়ে ডায়েরি দিয়ে চলে যায়। তো পরের দিন সকালে যখন নেশার ঘোর কাটে, মাসেতে নিজেকে আবিষ্কার করে একটা অচেনা বাস স্ট্যান্ডে। মিলির উদ্বিগ্ন মেসেজ দেখে তার মনে পড়ে কাল রাতের তাণ্ডবের কথা। আতঙ্কে শিউরে উঠে সে ভাবে যে কাল রাতে আমার সাথে কি হয়েছিল আর আমি এখানে কি করে আসলাম। তখন তার একটু একটু করে মনে পড়ে যে সে নানির বাসায় গিয়েছিল। সে এটাও ভাবে যে তার নানি আবার তাকে কিছু বলেনি তো। তারপর সে নানিকে খুশি করার জন্য সে সোজা চলে যায় মামা জনের রান্নাঘরে আর পরম ভালোবাসায় তৈরি করতে শুরু করে সেই পোর্ক স্যুপ যা মামা তাকে শিখিয়েছিলেন। জন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিরে এত সকালে কি করছিস? মাসেদ মুচকি হেসে জবাব দেয়, মা, আমি একটা নতুন ডিশ বানাতে যাচ্ছি, আপনি কি রামেন নুডলস খেয়েছেন? তখন জন বলে, হ্যাঁ খেয়েছি, কেন? তখন মাসেদ বলে, রামেন নুডলস আর পোর্ক স্যুপ মিলিয়ে আমি নতুন এক ফিউশন ডিশ বানাতে চাই, যা আমি আমার নানিকে উপহার দেব। তখন জন বলে, দুইটা ডিশ এক জায়গাতে করে ভালো হবে কিনা সেটা তো পরের কথা, কিন্তু তুমি এসব করে নানিকে কেন দিতে চাও? এরপর মাসেদ কাল রাতের সব কথা তার মামাকে খুলে বলে। তাই আমি এরকম সুস্বাদু খাবার বানিয়ে নানির রাগ ঠান্ডা করতে চাই। এই কথা শুনে তো জনও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এখন তাদের রামেন নুডলসের প্রয়োজন। আপনাদের মনে আছে মিলি মাসেদকে একটা রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা করিয়েছিল। তো সে সেখানে এসে নুডলস রান্না করে দুটা এক জায়গায় করে দুজন যখন টেস্ট করে তখন দুজনেই মুগ্ধ হয়ে যায়। এরপর মাসেদ ওই ডিশ বানিয়ে নানির বাসায় যায় আর ডোরবেল বাজিয়ে ডিশ বাইরে রেখে চলে যায়। নানি যখন দরজা খুলে তখন দেখে দরজার সামনে একটা টিফিন বক্স রাখা আছে আর তার সাথে একটা চিঠিও রাখা আছে। সেখানে মাসেদ কাল রাতের জন্য অনেকবার ক্ষমা চেয়েছে আর লিখেছে, প্লিজ এই ডিশ একটু টেস্ট করে দেখুন। তারপর নানি যখন ওই খাবার খায় তখন সে ইমোশনাল হয়ে যায়, কারণ তার মেয়ে যে পোর্ক স্যুপ বানাতো নানি এর মধ্যে সেই একই টেস্টই পাচ্ছে আর ওই স্যুপ রামেন নুডলসের সাথে খেতে অন্যরকম মজা লাগে। খাবার খেয়ে নানি তার মেয়ের কথা মনে পড়ে যায়। যখনই মাসেদের মা তার সাথে দেখা করতে আসতো তখন হয়তো নানি দরজা খুলতো না আর নয়তো কোথাও চলে যেত। একবার নানি তো দরজা খুলেই না, তাই মাসেদের মামা মাসেদের মাকে খাবার দেয় আর তার অনেক খেয়াল রাখে। এসব দূর থেকে দেখে নানি খুশি হচ্ছিল। এখন সে তার ভুল বুঝতে পারে যে সে তার অহংকারের জন্য নিজের মেয়েকে দূরে সরিয়ে রেখেছিল। মৃত্যুর আগ পর্যন্ত সে তার সাথে দেখাও করেনি। এসব কিছু ভেবে নানি আরও কষ্ট পায়। নিজের মেয়ে ডায়েরি পড়ার পর থেকে সে তো তার সব জেদ ছেড়ে দিয়েছে আর সিদ্ধান্ত নেয় যে মেয়েকে তো আমি হারিয়েছি, কিন্তু এখন আমি আমার মেয়ের ছেলেকে হারাতে দেব না। তাই সে মাসেদের সাথে দেখা করতে যায়। নানিকে দেখে মাসেদের ভয় হচ্ছিল যে নানি আবার তাকে গালি দিবে না তো, কিন্তু সে এরকম করে না, বরং হাসে আর বলে, বাবা তুমি যেই খাবার আমাকে খাইয়েছিলে তার স্বাদই অন্যরকম ছিল, আমার অনেক ভালো লেগেছে। এসব শুনে মাসেদ অনেক খুশি হয়ে যায়। তারপর নানি বলে, ওই ডায়েরিতে তোমার মা মান্দারিন ভাষায় যে রেসিপি লিখেছিল ওই সব রেসিপি আমি তোমাকে নিজে শেখাবো। এটা বলে নানি তাকে মার্কেটে নিয়ে যায় আর ওই ডিশের জন্য সব জিনিস কিনে মাসেদকে তার বাসায় নিয়ে যায়। সেই বাসায় একটা রুমও ছিল, যে রুমে নানি মাসেদের মায়ের সব জিনিস যত্ন করে রেখেছিল। মাসেদের মায়ের ছবি, তার কিছু জিনিস সেখানে ছিল। মনে হয় যখন নানির তার মেয়ের কথা মনে পড়তো তখন হয়তো সেই রুমেই থাকতো। তখন মাসেদ বুঝতে পারে যে নানির থেকে আলাদা হয়ে মা যতটা কষ্ট পেয়েছে ঠিক ততটাই কষ্ট মায়ের থেকে নানি আলাদা হয়েও পেয়েছে। নানি তার মেয়ের স্মৃতি এখানে নিয়ে বেঁচে আছে, কিন্তু কী লাভ, শেষ পর্যন্ত সে তো তার মেয়েকে দেখতে পায়নি। অন্তত সে তার মেয়ের ছেলেকে তো নিজে করে নিয়েছে। তারপর দুজন মিলে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। তখন নানির মনে হয় যে তার সাথে তার মেয়ে রান্না করছে। মাসেদ তো তার সাথে কাজ করার সময় অনেক খুশি হয়ে যায়। এরপর দুজন মিলে রান্না করা খাবার একসাথে বসে খায়। নানির মনে হয় তার মেয়ের সাথে সে বসে খাবার খাচ্ছে। এসব ভেবে সে কান্না করতে শুরু করে দেয় আর বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমার নিজের জিদ ভুলে তোমাকে আপন করে নেওয়া উচিত ছিল। নিজের সন্তানকে নিজের থেকে দূরিয়ে সরে রেখে আমি অনেক বড় পাপ করেছি। সে এসব বলছিল তখন মাসেদ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তখনও তার মনে হয় যে তার মেয়ে তাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিচ্ছে। তো এরপর আমাদের এখান থেকে কিছু মাস পরের সিন দেখানো হয়। মাসেদ এখন সিঙ্গাপুরে একটা রেস্টুরেন্ট খুলেছে। আসলে সে এখানকার রান্না শিখে জাপানে চলে যেতে চাচ্ছিল আর সেখানে গিয়ে তার রেস্টুরেন্টে এই ডিশগুলো রান্না করতে চেয়েছিল। কিন্তু এখানে সে তার মামা আর নানিকে পেয়েছিল আর তাদের সাথে থাকলে সে ওই শান্তি পায়, যে শান্তি সে তার বাবা মায়ের সাথে থাকতে পারলে পেত। এই কারণে সে এখানে থাকারই সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি মাসেদ ওই পুতুলের অন্য আরেকটা চোখও আঁকায়, কারণ এখন তার মায়ের শেষ ইচ্ছে পূরণ হয়েছে যে নানি তার মাকে বুঝতে পেরে মেনে নিয়েছে।
যদিও বেঁচে থাকতে সে নানির ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছিল, কিন্তু মারা যাওয়ার পর নানি তাকে বুঝতে পেরেছে, আর এর জন্যই মাসেদকে সে আপন করে নিয়েছে। মাসেদের এই রেস্টুরেন্টের স্পেশাল ডিশ হলো রামেন নুডলস আর পোর্ক স্যুপ দিয়ে বানানো নতুন ডিশ, যেটা মাসেদ তার নানির জন্য প্রথমবার বানিয়েছিল। লোকেদের ওই ডিশের টেস্ট অনেক পছন্দ হয়। মাসেদের রেস্টুরেন্টও এই কারণে অনেক ফেমাস হয়ে যায়। তারপর মাসেদ তার চাচাকে ওইখানে নিয়ে এসেছিল, সেও এই ডিশ টেস্ট করে বলে, তুই ফাটিয়ে দিয়েছিস, এর থেকে ভালো রামেন নুডলস আর পোর্ক স্যুপ কেউ বানাতেই পারবে না। তো এরপর একদিন কাজ শেষ করে যখন মাসেদ বাসায় ফিরছিল, তখন সে তার বাবা মাকে ইমাজিন করে যে তারা মাসেদের রেস্টুরেন্টে বসে তার বানানো খাবার খাচ্ছে আর অনেক এনজয় করছে। এসব দেখে মাসেদ খুশি হয়ে বাইরে আসে আর দেখে বাইরে মিলি দাঁড়িয়ে আছে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, আর তাদের হাসি দেখে মনে হয় যে দুজন দুজনে ভালোবাসা প্রকাশ করছে আর দুজন দুজনের সাথে অনেক খুশি আছে। আর এই আনন্দের সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। সাড়ে তিন হাত নৌকারি খাঁজ, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে তিন হাত নৌকারি খাঁজ, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার গো, মন মাঝি রে হার হইল কুড়ারে। মন মাঝি